হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। দেখো, আমি জানি তোমাদের সবার মনে অনেক ডাউট আছে এবং তোমাদের মনে কি কি ডাউট আছে সবকিছু পার্টিকুলারলি আমি বলতে পারছি, কারণ আমি লাস্ট এক সপ্তাহ ধরে তোমাদের সাথে যুক্ত আছি টেলিগ্রামের মাধ্যমে এবং সেখানে প্রায় 250-এরও বেশি ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ডাউট জিজ্ঞেস করছে। আজকে তোমাদের এভরি ডাউটস উইল বি ক্লিয়ার ইন টুডেজ ভিডিও। ট্রাস্ট মি, যে সকল ডাউটগুলির কথা আমি থাম্বনেইলের মধ্যে লিখেছি সব ধরনের ডাউটগুলো আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সবচেয়ে প্রথমে দেখো, পারফর্মা রিলেটেড যে ডাউটটা ছিল যে দাদা পারফর্মা A1, পারফর্মা A2 এবং পারফর্মা B, এই তিনটা পারফর্মাই কি লাগবে একজনের জন্য? না, সবগুলো লাগবে না। তোমার যে কোনো একটা পারফর্মা চাই, যে কোনো একটা পারফর্মা A1 না হলে পারফর্মা A2 এবং পারফর্মা B। তারপর যে ডাউটটা থাকে যে দাদা আমার যদি গত বছর পারফর্মা রেডি করা থাকে তাহলে গত বছরের পারফর্মা দিয়ে কাজ হবে কি না? না, একদমই কাজ চলবে না, তোমাকে এবছর নতুন করে পারফর্মা তৈরি করতে হবে। দেখো, পারফর্মা A1 যে বিষয়টা সেটা তারাই তৈরি করবে যারা রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2019। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট বিগত 10 বছর ধরে আছো তারা তৈরি করবে পারফর্মা A1। পারফর্মা A2 তৈরি করবে রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল continuously for at least 10 years as on 31st December where the candidate has passed 10+2 examination, HS examination। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট 10 বছর ধরে আছো এবং তারা ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো একটা স্কুল থেকে HS পাস করেছো, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 এক্সামিনেশন পাস করেছো, সেই স্কুল থেকে কিন্তু তোমাকে পারফর্মা A2 তৈরি করতে হবে। অনেকে জিজ্ঞেস করেছিল যে দাদা আমি যে মাধ্যমিকের যে স্কুল থেকে পাস আউট করেছি সেই স্কুল থেকে তৈরি করব না আমি যে স্কুল থেকে HS পাস করেছি সেই স্কুল থেকে তৈরি করব? হ্যাঁ, অবশ্যই তোমরা 10+2 এক্সামিনেশন যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুল থেকে কিন্তু তোমরা A2 পারফরম্যান্স সার্টিফিকেট তোমরা ইস্যু করাতে পারো। তার জন্য তোমাদের স্কুলের যে হেডমাস্টার স্যার আছেন, হেডমাস্টার স্যার বা যিনি দায়িত্বে আছেন, যিনি ইনচার্জ হিসাবে আছেন, উনি কিন্তু তোমাকে এই পারফর্মাটা তোমাকে ইস্যু করে দেবে। পারফর্মার গুলোর যে ফরম্যাট A1 পারফর্মা, A2 পারফর্মা এবং B, এগুলো সবগুলো WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি আপডেট হয়ে গেছে, সেখান থেকে তোমরা নিতে পারো। পারফর্মা A2 এর ক্ষেত্রে আরেকটা ডাউট সবার মধ্যে ছিল যে দাদা আমি যদি রিপিটার হই তাহলে আমি A2 পারফর্মা তৈরি করতে পারবো কিনা? হ্যাঁ, তুমি অবশ্যই পারবে ভাই, কারণ অনেকের মনে ডাউটটা কেন আসছে, যেখানে লেখা আছে যে where the candidate has passed 10+2 examination in the year 2020 or before from ওয়েস্ট বেঙ্গল। তুমি 2020তেও যদি পাস করে থাকো বা এর আগেও তুমি যদি রিপিটার হয়ে থাকো 2019 এর পাস আউট বা 2018 এর পাস আউট, তাহলেও কিন্তু তুমি A2 পারফর্মাটা তুমি করতে পারবে। ঠিক আছে, A2 পারফর্মাটা তুমি হবে। তারপরে আসবে পারফর্মা বি। পারফর্মা বি তাদের জন্য যারা রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স, যারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে নেই কিন্তু তাদের প্যারেন্টসরা, but whose parents are permanent residents of the West Bengal having their permanent home address within West Bengal and living continuously for at least 10 years, তাদের পার্মানেন্ট হোম অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গলে এবং যারা 10 বছরের বেশি সময় ধরে ওয়েস্ট বেঙ্গলে বাস করছে, তারা কিন্তু পারফর্মা বি তৈরি করতে হবে তাদের জন্য। ঠিক আছে, এখন খুবই এসেনশিয়াল যে বিষয়টা, তোমরা ডোমিসাইল সার্টিফিকেটস অবটেইন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও যদি আমরা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করি সেইটা দিয়েও কিন্তু আমাদের কাজ চলবে। খুবই এসেনশিয়াল, সেইটা দিয়েও কিন্তু আমাদেরকে কাজ চলবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদেরকে জানাটা খুবই এসেনশিয়াল, এই যে দুটো ডোমিসাইল পারফর্মা বি এবং ডিস্ট্রিক্ট দ্বারা যে তোমার পারফর্মাটা তৈরি করবে, এই দুটো পারফর্মা যদি তুমি নিয়ে যাও সেক্ষেত্রে তার পাশাপাশি তোমাকে একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ অফ ইউর প্যারেন্টস দেখাতে হবে। ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো ভ্যালিড আইডেন্টিটি প্রুফ তোমাকে দেখাতে হবে। দেখো, পরিষ্কারভাবে লেখা আছে যে ইন কেস পারফর্মা বি অর ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্য প্যারেন্টস ইজ ফার্নিশড, যদি পারফর্মা বি এবং ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমার কাছে থেকে থাকে, it is required to produce any two of the following original ID proof: ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট অফ দ্য কনসার্ন প্যারেন্ট, তোমার বাবা বা মা বা তোমার প্যারেন্টসদের দুটো আইডি প্রুফ, হয় সেটা ভোটার আইডি কার্ড, আধার কার্ড না হলে পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো কিন্তু তোমাকে ইস্যু করে তোমাকে তাদেরকে দেখাতে হবে, অর্থাৎ এট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে দেখাতে হবে। ঠিক আছে,
during the stage of document verification where the said ID cards show the residential address in the West Bengal, যার মধ্যে লেখা থাকবে যে তোমার মা বা বাবা বা তোমার প্যারেন্টসরা তারা রেসিডেন্সিয়াল এবং তারা রেসিডেন্সিয়াল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, তারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে পারফর্মা A1 এবং পারফর্মা B আমরা কাদেরকে দিয়ে ইস্যু করাতে পারবো। দেখো পারফর্মা A1 এবং পারফর্মা B আমরা পার্টিকুলার কিছু অথরিটিকে দিয়েই তৈরি করাতে পারবো। কাদেরকে দিয়ে করাতে পারবো, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে শো করে দেখাচ্ছি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তারপর কমিশনার, এডিশনাল কমিশনার, তারপর জয়েন্ট কমিশনার। এই যে লিস্টগুলো 1 2 3 4 5 6 7, ঠিক আছে, শুরু করে ডেপুটি ডিরেক্টর এন্ড অ্যাবাভ দ্য ডিরেক্টর গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অর সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে লিস্ট 7টা পয়েন্ট, তাদের মধ্যে যে কোনো কাউকে দিয়ে তুমি A1 বা B পারফর্মা তৈরি করতে পারো। এই তাদের ছাড়া বাকি কাউকে দিয়ে কিন্তু পারফর্মা তুমি তৈরি করাতে পারবে না। মোস্ট এসেনশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে ছাড়া অন্য কাউকে দিয়ে। দেখো সার্টিফিকেশন ফ্রম এনি আদার অথরিটি আদার দেন দোজ অ্যাজ এনিউমেরেটেড অ্যাবাভ, এই যে উপরে যাদেরকে কথা বলেছে তাদেরকে ছাড়া অন্য কাউকে দিয়ে তৈরি পারফর্মা কিন্তু at the time of reporting seat allotment document verification এর সময় accepted হবে না। দেখো domicile certificate issued by the people's representative like councillor of the municipal corporation বা municipality হবে না, member of 3-tier panchayat system or GTA হবে না, member of the legislative assembly or member of parliament will not be accepted। তুমি যদি পারফর্মা যদি তাদেরকে দিয়ে এদের মধ্যে দিয়ে যদি কাউকে তৈরি করাও তাহলে কিন্তু সেটা মোটেই accepted হবে না। আর পারফর্মা A2 তো আমি আগে বলেছি আমাদেরকে হেডমাস্টারকে দিয়ে তৈরি করাতে হবে আমাদের। দেখো নেক্সট খুবই এসেনশিয়াল যে বিষয়টা, যেটা হচ্ছে ওবিসি A ক্যাটাগরি এবং ওবিসি B ক্যাটাগরি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দাদা ওবিসি A এবং ওবিসি B ক্যাটাগরির মধ্যে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের একটা প্রবলেম থেকেই যাচ্ছে। বিষয়টা কি, দেখো OBC A or OBC B candidates if belong to the creamy layer will not be considered as the reserved। creamy layer বলতে বোঝায় যে তোমাদের মা বা বাবার ইনকাম যখন একটা পার্টিকুলার লিমিট আছে, সাপোজ 10 লাখ হয়তো বা বছরে পার এনাম ইনকাম যদি 10 লাখের উপরে হয় তাহলে তোমরা ওবিসি হিসাবে গণ্য হবে, কিন্তু ওবিসি ক্রিমি লেয়ার হিসাবে তোমাদেরকে ট্রিট করা হবে এবং কিন্তু সেক্ষেত্রে তোমরা কোনো ধরনের রিজার্ভেশন পাবে না। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা তোমরা কোনো রিজার্ভেশন পাবে না। শুধুমাত্র ইফ দ্য ওবিসি A or OBC B সার্টিফিকেট ইজ ইস্যুড, তোমরা যদি নন ক্রিমি লেয়ার হয়ে থাকো, তুমি যদি নন ক্রিমি লেয়ার অর্থাৎ একটা সেই নির্দিষ্ট পার্টিকুলার ইনকাম রেঞ্জের ভেতরে যদি তোমার প্যারেন্টসদের ইনকাম হয়ে থাকে তাহলে তুমি নন ক্রিমি লেয়ার বা আমরা যাকে বলি ওবিসি A ক্যাটাগরি, ওবিসি B ক্যাটাগরি, NCL অর্থাৎ নন ক্রিমি লেয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, এবং আরেকটা খুবই এসেনশিয়াল বিষয়, তোমার ওবিসি সার্টিফিকেট যদি 2019-এর আগে তৈরি করা থাকে তাহলে কিন্তু তোমাকে সেই ওবিসি সার্টিফিকেটের পাশাপাশি তোমাকে তোমার প্যারেন্টসদের ইনকাম সার্টিফিকেটটাও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। দেখো if the OBC A or OBC B certificate is issued before 2019 then the candidate has to provide the income certificate issued by the same authority who issued earlier caste certificate। তোমার ওবিসি A বা ওবিসি B সার্টিফিকেট যে অথরিটির কাছ থেকে ইস্যু করানো আছে সেই অথরিটির কাছে থেকে ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তুমি যদি এবছর ওবিসি সার্টিফিকেট রিনিউ করিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেমই নেই, সেক্ষেত্রে তোমাকে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে না। অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে যে দাদা আমি ইনকাম সার্টিফিকেট লাগবে নাকি, ইনকাম সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করবো। দেখো ভাই, যারা এবছর অলরেডি রিনিউ করিয়েছো ওবিসি সার্টিফিকেট তাদের ক্ষেত্রে লাগবে না ইনকাম সার্টিফিকেট, বাট যাদের লাস্ট ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে 2017-তে, 2015-তে, 2018-তে বা 2019-এর আগে যাদেরকে করানো হয়েছে, যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে প্যারেন্টসদের। ঠিক আছে, এবং সেম অথরিটির কাছ থেকে তৈরি করা ইনকাম সার্টিফিকেট সেখানে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, আমাদের রেজিস্ট্রেশন ফি কত লাগবে এবছরের জন্য? দেখো এবছরের জন্য রেজিস্ট্রেশন ফি যে আমরা এনরোলমেন্ট করাচ্ছি, যেটা গতকালকে থেকে স্টার্ট হয়েছে, সেটা যেটা চলছে এখনো এনরোলমেন্ট, তার জন্য রেজিস্ট্রেশন ফি লাগছে আমার 2000 টাকা ফর দ্য জেনারেল ক্যাটাগরি এবং EWS, এবং বাকিদের ST SC OBC এবং OBC A ক্যাটাগরি, OBC B ক্যাটাগরি তাদের জন্য লাগছে আমার 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা লাগছে আমার রেজিস্ট্রেশন ফি সাবমিট করতে লাগছে। আমাদের মনের মধ্যে ডাউট থেকে যাচ্ছে যে
এট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। যখন আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাব কলেজের মধ্যে, তখন দাদা আমাদেরকে কি কি ডকুমেন্টস তাদেরকে শো করতে হবে। দেখো তার লিস্ট তোমাদেরকে আমি বলছি। অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সেলিং। প্রি কাউন্সেলিং চলাকালীন সময় তোমরা যে এনরোলমেন্ট স্লিপ তৈরি, অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদেরকে জেনারেট করতে হবে। দেখো আজকে অনেকেই ডাউটটা এসেছিল যে দাদা অ্যাকনলেজমেন্ট স্লিপ আর পেমেন্ট স্লিপ কি একই জিনিস না আলাদা? দেখো দুটো জিনিস আলাদা। তোমরা যদি WBMCC এর পোর্টালে যাও তাহলে লেফট সাইডের মধ্যে তোমরা দেখতে পারবে, আমি স্ক্রিনের মধ্যে শো করে দেখাচ্ছি, সেখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি জেনারেশন এবং আরেকটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেশন। এই দুটোতে ক্লিক করে কিন্তু তোমাকে দুটো আলাদা জিনিস জেনারেট করতে হবে। এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নাও, দুটো আলাদা জিনিস। ট্রানজ্যাকশন আইডি আলাদা জিনিস এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ আলাদা জিনিস, এবং এই দুটো জিনিস কিন্তু তোমাকে প্রিন্ট আউট করাতে হবে আফটার এনরোলমেন্ট। আফটার এনরোলমেন্ট হওয়ার পর তুমি ফি পেমেন্ট করবে। ফি পেমেন্ট করার পর তোমাকে ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ ফি পেমেন্টের স্লিপ নিতে হবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ, দুটো জিনিস ডাউনলোড করতে হবে। এবং এই দুটো জিনিসই কিন্তু এট দ্য টাইম অফ রিপোর্টিং টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট তোমাকে শো করতে হবে, তোমাকে দেখাতে হবে। দেখো acknowledgement slip generated online after successful enrollment in the pre-consulta লাগবে, প্লাস domicile certificate number point A1 A2 B বা domicile certificate from e-district website সেটা লাগবে। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ দ্য প্যারেন্টস, তিনটা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যারেন্টসের পাসপোর্ট, এই তিনটার মধ্যে যে কোনো লাগবে। ইন কেস অফ দ্য domicile certificate in the parent is given showing as the West Bengal, any two of the ID card is mentioned above। এই তিনটার মধ্যে অর্থাৎ ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই তিনটার মধ্যে যে কোনো দুটো জিনিস লাগবে, প্যারেন্টসদের যে কোনো দুটো জিনিস লাগবে। যে বিষয়টা এইটার প্রুফ যে তারা তোমার প্যারেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা। তারপর যে বিষয় লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে যদি অ্যাপ্লিকেবল হয়, সেটা কিন্তু অবশ্যই মাস্ট শুড বি ইস্যুড বাই স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, স্টেট গভর্নমেন্ট দ্বারা ইস্যুড হতে লাগবে সেই কাস্ট সার্টিফিকেট। তারপর লাগবে নিট ইউজি 2020 অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট ফ্রম দ্য IPGMER কলকাতা, IPGMER কলকাতা থেকে ইস্যু করা ফিজিক্যালি PWD জন্য সার্টিফিকেট লাগবে। পেমেন্ট যাদের PWD আছে তাদের ক্ষেত্রেই লাগবে। পেমেন্ট অফ দ্য কাউন্সেলিং ফি প্রুফ যেটা জেনারেটেড অনলাইন, আমি আগেও বলেছি ট্রানজ্যাকশন আইডি যেটা আছে সেটা তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। এজ প্রুফ, এজ শুড বি 17 ইয়ার বাই, এটা তো জানাই আছে 2020 সালের এই বছরের ডিসেম্বর মাসের আগে তোমাদের বয়স অবশ্যই 17 বছর হতে হবে। সেটা এজ প্রুফ তোমাকে দেখাতে হবে। তুমি বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, তোমার মার্কশিট দেখাতে পারো, তোমার 10th এর অ্যাডমিট কার্ড দেখাতে পারো, যে এজ প্রুফই দেখাও না কেন। তারপর ক্লাস 10+2 মার্কশিট ফর দ্য ভেরিফিকেশন অফ মার্ক, ঠিক আছে, তোমার 50% স্কোর আছে কিনা পিসিবিতে, তোমার 40% স্কোর আছে কিনা বা 45% স্কোর আছে কিনা, সেটা ভেরিফাই করার জন্য তোমাকে ক্লাস 10+2 এর মার্কশিট দেখাতে হবে। মেডিকেল সার্টিফিকেট চলে আসি। মেডিকেল সার্টিফিকেট যেটা তোমাকে দেখাতে হবে, দ্যাট মাস্ট শুড বি ফ্রম দ্য রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক ডক্টর। অনেকেই বলছিল যে দাদা আমি যদি কোনো BHMS এর ডক্টরের কাছ থেকে করে দেখাই, কোনো ডেন্টিস্টের কাছ থেকে করে দেখাই, না হবে না, সেটা তোমাকে কোনো MBBS এর কাছ থেকেই কিন্তু করে দেখাতে হবে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট মাস্ট শুড বি অ্যাপ্লাইড ফ্রম, মাস্ট শুড বি টেকেন ফ্রম অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনার, অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনার। Provisional allotment letter generated from www.wbmcc.nic.in। দেখো এখন কথা হচ্ছে, এত সময় যেগুলো বললাম সেগুলো সবার কাছেই আছে, কিন্তু যে জিনিসটা সবার কাছে নাই সেই বিষয়টা হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা হচ্ছে তোমার যখন কোনো কলেজে সিট অ্যালটেড হয়ে যাবে তখন সেটা 16 তারিখ যখন ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে কিংবা সাবসিকুয়েন্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট হবে, তখন কিন্তু অনলাইন থেকে তোমাকে একটা কি দেওয়া হবে, তোমাকে একটা সিট অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে যে তুমি ভাই ওই কলেজে চান্স পেয়েছো, তার একটা প্রুফ, এটা প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার তোমাকে দেওয়া হবে, যে জিনিসটা এখনো সবার কাছে নেই, ঠিক আছে। বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি, যে যারা যারা চান্স পাবে এবং যারা যারা চান্স পাবে না, যারা যারা চান্স পাবে তাদের কাছে থাকবে এই অ্যালটমেন্ট লেটার, এবং যারা যারা চান্স পাবে না তাদের কাছে কিন্তু অ্যালটমেন্ট লেটার থাকবে না। এই হচ্ছে গিয়ে আসল জিনিস, যে জিনিসগুলোকে আমি কভার করলাম, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডের কথাও বলে দিচ্ছে তারা, যে টেন্টেটিভলি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে। ওয়েস্ট বেঙ্গলে টেন্টেটিভলি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে। রাউন্ড 2 shall start from 4th December 2020 and result by 10th December। 10th ডিসেম্বরের মধ্যেও কিন্তু তারা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট তারা পাবলিশ করে দেবে, এন্ড অ্যাডমিশন টু বি কমপ্লিটেড বাই 14th December 2020। সেকেন্ড রাউন্ডও শেষ হয়ে যাবে আমাদের 14 তারিখের মধ্যে ডিসেম্বর মাসে।
ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, ফার্স্ট রাউন্ড আমরা জানি অলরেডি চলছে। তো তার পাশাপাশি সেন্ট্রালাইজড মপআপ রাউন্ড টু স্টার্ট ফ্রম 15th December 2020 and the completion of admission shall be within 25th December 2020। 25 ডিসেম্বরের মধ্যে আমরা দেখব যে সব ধরনের মপআপ রাউন্ড শেষ হয়ে যাবে। তারপর হবে কলেজ রাউন্ড, অর্থাৎ কলেজ ওরা নিজেদের যদি কোনো ভ্যাকেন্সি বাকি থেকে থাকে সেগুলো ওরা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ওরা নিজেরা নোটিফিকেশন দেবে, নোটিফিকেশন দিয়ে ওরা নিজেরা নিজেদের কাউন্সেলিং তারা অর্গানাইজ করবে, সেটাকে বলছে কলেজ রাউন্ড। স্টার্ট হবে 26শে ডিসেম্বরের পর থেকে এবং তারা সেগুলো শেষ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। আমি আগেও বলেছিলাম, আগেও আমি জানিয়েছি তোমাদেরকে যে এমসিসির গাইডলাইন অনুসারে এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে পুরো কাউন্সেলিং প্রসেস কিন্তু ওদেরকে ক্লোজ করতে হবে। 14th ডিসেম্বর থেকে অলরেডি এমবিবিএস ফার্স্ট ইয়ারের সেশন স্টার্ট হয়ে যাবে এবং 31st ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট অফ এডমিশন, তারপর থেকে কিন্তু পুরো সেশন স্টার্ট হয়ে যাবে।